চিন্তিত বদনে কুশল অন্যমনস্ক হয়ে বলল, কাকার সাথে এখন কথা বলা দরকার। অহন তো বাড়িতে পাইবি না নাজিম রে। কোথায় পাবো তাহলে? বাজারে গেছে হয়তো। নমিতা আবারও চিন্তায় পড়ে গেল। বোন পালিয়ে গেছে বলে সবার মতো তুচ্ছতা ছিল সে করতে পারবে না। নিজের বোন নিখোঁজ থাকলে কেই বা নিশ্চিন্তে থাকতে পারে। রক্তের টান বলে তো একটা কথা আছে নাকি? কিন্তু কি করে খুঁজবে সে? ভাবতে মনে পড়লো তার মামার কথা। তার ছোট মামা একজন পুলিশ অফিসার। জানালে হয়তো আজই খোঁজ বের করে ফেলবে, কিন্তু পরে হয়তো তার বোনের অসুবিধা হবে, বাড়িতে আবারও কুরুক্ষেত্র বাঁধবে। এসব ভাবনার মাঝে নমিতা শুনতে পেল আবারও তাকে কেউ ডাকছে। গম্ভীর স্বরের ডাকটা শুনে নমিতা হন্তদন্ত পায়ে আবারও ছুটলো বাড়ির ছোট মেয়ে এসে। প্রয়োজনে তাকেই ছুটতে হয় সবসময়। কিছুক্ষণ পর এলোমেলো পায়ে ক্রন্দনরত অবস্থায় হেঁটে নিজের রুমে চলে যাচ্ছে নমিতা। কুষাণের ভ্রুজোড়া আপনা আপনি কুঁচকে গেল। ডাক দিল, কিরে বোম্বাই মরিচ, কাঁদিস কেন? নমিতা শুনেও যখন শুনছে না, আগের মতো ধীর পায়ে হাঁটছে। এখন দাঁড়িয়ে কাউকে জবাবদিহি করতে ভীষণ অনিচ্ছা তার। শার্টের হাতা গোটাতে গোটাতে কুষাণ নমিতার কাছে চলে এলো। নমিতা তার রুমে ঢুকে সোজা বিছানায় উপর হয়ে শুয়ে পড়লো। কুষাণ সন্দিহান গলায় বলল, কি হয়েছে নিমু? কোনো সমস্যা? নমিতার পক্ষ থেকে এবারও কোনো সাড়া শব্দ এলো না। কুষাণের কাছে ব্যাপারটা বেশ অপমানজনক ঠেকলো। সচরাচর সে কারো ব্যাপারে যেচে পরে জিজ্ঞাসা করে না, অথচ এই একটা মানুষের সাথে সে সবসময় ইগো দেখায় না। ধৈর্যর বাঁধ ভেঙে যাচ্ছে। চেঁচিয়ে বলল, তুই কি বলবি কি হয়েছে, নাকি বেয়াদবের মতো বেপরোয়া ভাব নিয়ে চলাফেরা করবি? আকস্মিক ধমকে হকচকিয়ে গেল নমিতা। দ্রুত উঠে জড়সড় হয়ে বসলো। মিনমিনে স্বরে বলল, বাবা আমার ফোনটা নিয়ে আলমারির ড্রয়ারে রেখে তালা ঝুলিয়ে দিয়েছে। বলেছে বিয়ের আগে আর আমাকে ফোন চালাতে দেবে না। আরও অনেক কথা শুনিয়েছে, সব আপুর জন্য আমার ফোনটাও গেল। আলহামদুলিল্লাহ, এটা তো খুবই ভালো খবর। তাহলে তুই এভাবে মরা কান্না কাঁদছিস কেন? নাক টেনে নমিতা বলে, হয়েছে থামো, এটা আলহামদুলিল্লাহ বলার মতন খবর? আমি এখন ফোন ছাড়া থাকবো কি করে? কুষাণ দরজার দ্বার মুখ পেরিয়ে একটু সামনে দাঁড়ালো। চুলে ব্যাগ ব্রাশ করতে করতে বলল, কি করে থাকবি মানেটা কি? আগের কালের মানুষ যেভাবে থাকতো সেভাবে থাকবি। কোনো ঘাবলা তো নিশ্চয়ই আছে, নয়তো ফোনের জন্য তুই কাঁদতি না। কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড আছে নাকি? থাকলে বল, পা দুটো ভেঙে হাতে ধরিয়ে দিই। ঠান্ডা মাথায় হুমকি দিয়ে দিব্যি নিজের স্টাইলে চলে গেল কুষাণ। নমিতা থতমত খেয়ে গেল। জিহ্বায় কামড় দিয়ে ভাব প্রকাশের আবেগে আপ্লুত হয়ে মোটেও ঠিক হয়নি। কি একটা বোকামি সে করে বসলো। গাল ভেজা পানিটুকু হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিচ্ছে। অমনি কুষাণ আবারও দরজার দ্বার বরাবর বুকে হাত গুজে দাঁড়িয়ে কঠিন স্বরে বলল, কি হলো? জবাব দিচ্ছিস না কেন? ভয় পেলি নাকি? নমিতা মনে মনে অদম্য সাহস জুগিয়ে ঠোঁটে হাসি রেখে অকপটে বলে দিল, ভয় পাবো কেন? তোমাকে ভয় পাওয়ার প্রশ্নই আসে না। বয়ফ্রেন্ড ছাড়াও ফোন অনেক কিছু থাকতে পারে। আমরা এই যুগের মানুষ, পুরনো দিনের মানুষের মতন জীবনযাপন করা সম্ভব না। একটা কথা বলো তো, তুমিও তো ফোন চালাও, তাই বলে কি তোমার গার্লফ্রেন্ড আছে? ও হ্যাঁ, তোমার তো আবার একটা গার্লফ্রেন্ড আছে। যেদিন না কি যেন নাম মেয়েটার, ভুলেই গিয়েছিলাম। আচ্ছা ছাড়ো, তোমার যা মনে হয় ভাবতে পারো, আমার কোনো প্রবলেম নেই। চোটপাট দেখিয়ে বিছানা থেকে নেমে বড় বড় কদমে নিমেষে কুষাণকে পাশ কাটিয়ে চলে গেল। কিছুক্ষণের মধ্যে চোখের আড়াল হয়ে গেল সে। চোখের আড়াল হতে পেরে বুকে প্রলম্বিত নিঃশ্বাসটা বাতাসের সঙ্গে মিশিয়ে দিল নমিতা। নিজেকে নিজে বলতে ইচ্ছে করছে তার। চোরের মায়ের বড় গলা। কুষাণ এখনো ঠায় দাঁড়িয়ে আছে। হতাশ হয়ে ঘর থেকে বেরোতেই সাক্ষাৎ হলো তার ফুপুর সাথে। সময় চলছে তার নিজ গতিতে, নির্বিচারে ও অনিবার্যভাবে চলতে থাকে। দুদিন পর সকাল সকাল পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছে নমিতা। আজ নাকি তার কলেজের বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজটা খুঁজে পাচ্ছে না। এদিকে কলেজের সময়ও প্রায় হয়ে যাচ্ছে। শেষে না পেরে নমিতা তার মায়ের থেকে একটা ব্লাউজ ধার নিল। সাজসজ্জায় চরম ব্যস্ত পার করছে সময় এখন নমিতা। উড়নচণ্ডী উড়ন্তপোনা দেখছে কুষাণ। সকাল সকাল ভেজা চুল শুভ্র শাড়ি স্নিগ্ধ লাগছে তাকে। খাওয়া দাওয়া করে রেডি হয়ে চেয়ারে হেলান দিয়ে বসে আছে, অপেক্ষা করছে তার বন্ধু আদিবের। আদিব তার বাল্যকালের বন্ধু। আদিবের সঙ্গে দুদিন যাবত তার চলাফেরা ঘোরাঘুরি। কিছুক্ষণ পর আদিব এলো তার বাইক নিয়ে। বাড়ির দ্বার মুখে দাঁড়িয়ে আছে আদিব। আদিবকে দেখতে পেয়ে কুষাণ চলে গেল আদিবের সঙ্গে।
কলেজের গেট পেরোতেই বান্ধবীদের সঙ্গে দেখা নৌমিতার। অধিকাংশ মেয়ে আজ শাড়ি পরে এসেছে, ছেলেরাও বেশিরভাগ পাঞ্জাবি পরেছে। নৌমিতা পরেছে সাদা শাড়ি যার টকটকে গোলাপি রঙের পাড় ও শাড়িতে গোলাপি সুতার হাতে বোনা কাজ। সবাই লাল পরলেও কেন জানি সবার মতো পরতে ইচ্ছে হলো না তার। লালের বদলে টকটকে গোলাপি বেছে নিল। মাথার এক পাশে বেলি ফুলের গাছটা ঝুলে আছে, চুলগুলো মৃদু বাতাসে অবাধে উঠছে। হাতে সাদা আর গোলাপি রঙের কাচের চুড়ি। মুখে খুব একটা ভারী সাজ নেই তার, কানে ঝুলছে মাঝারি সাইজের ঝুমকো। সাংস্কৃতিক অনুষ্ঠানের এখানে একটা পিলারে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে নৌমিতা। সবার সঙ্গেই কুশল বিনিময় করে এখানে ঠাঁই নিয়েছে। নৃত্য হচ্ছে মঞ্চে, এখন তার সঙ্গে আছে সব থেকে কাছের বান্ধবী লাবণী। ভীষণ মন খারাপ নৌমিতা। ফোন তার বাবার কাছে থাকায় সে সাথে আনতে পারেনি, একটা ফটোও তুলতে পারেনি, সে পারেনি কোনো ভিডিও করতে। সবাই কত আনন্দ হই হুল্লোড় করছে, লাবণীও ফোন নেই। কাঁধে হাত রেখে সান্ত্বনা স্বরূপ লাবণী বলল। নমিতা বিষণ্ণ মনে বলল, তুই বুঝবি না, চাইলে অন্য কারো ফোন দিয়েও পিক তুলতে পারতাম, কিন্তু এটা সেভ হবে না। দেখছিস না সবাই কত সুন্দর করে পোজ দিয়ে পিক তুলছে, ভিডিও করছে। আমিও তো ওকে দেখাতে পারতাম আমার এই শ্বাসটা। ছিল। অমনি নমিতার চোখে পড়লো কুষাণকে, তার বিপরীত পাশে বাইকে বসে ছেলেপেলের সাথে আড্ডা দিচ্ছে। ওইখানে সবাইকে সে চেনে। নমিতার চোখে মুখে হাসির ঝলক দেখা গেল। শাড়ি পরে যদিও সে ঠিকঠাক হাঁটতে পারে না, তবুও যতটা পারলো দ্রুত কুষাণের কাছে পৌঁছানোর চেষ্টা করলো। পেছন থেকে লাবণী ডেকেই চলেছে, কিন্তু নমিতা তাকে দাঁড়িয়ে থাকতে বলে ছুটছে। নমিতাকে আসতে দেখে কুষাণ বাইক থেকে নেমে পড়লো, হাতের ইশারায় থামতে বলে নিজেই তার কাছে গেল। আজকে সূর্যটা যেন একটু বেশি উত্তাপ ছড়াচ্ছে, যার দরুন রোদে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা দুষ্কর। তাই বেশিরভাগ মানুষ কলেজে নয়তো প্যান্ডেলে ঠাঁই নিয়েছে। বক্সের সাউন্ডে কেউ কারো কথা খুব একটা শুনতেও পাচ্ছে না। কুষাণ কাছে গিয়ে নমিতা কিছু বলার আগে নিজের ফোনটা নমিতার দিকে বাড়িয়ে দিল। নমিতা অবাক হয়ে বলল, তুমি কি করে জানলে যে তোমার ফোনটাই নিতে চাচ্ছিলাম? কুষাণ নির্বিকার কিন্তু অগোচরে আপাদমস্তক কাছ থেকে পরখ করে বলল, কই জানতাম না তো। সবাই ফটো সেশন করছে তাই ভাবলাম তোরও যদি ইচ্ছে হয় তাই দিলাম। নমিতার থেকে চোখ ফেরানো কষ্টসাধ্য ব্যাপার এখন। যদিও অনেকবার এখানে সেখানে নমিতাকে বসন্তের সাজে দেখে ফেলেছে, তবে কাছ থেকে দেখার সুযোগটা হয়নি এতক্ষণে। মাত্র সুযোগটা হলো কাছ থেকে দেখার। নমিতা প্রাণোচ্ছল হেসে বলল, ধন্যবাদ কুষাণ ভাই। কথাটা কেমন যেন বিদঘুটে শোনালো কুষাণের কাছে। বিড়বিড় করে বলল, প্রথম দুটো শব্দ তো ঠিকঠাকই ছিল, পেছনে ভাই ডেকে লেজ লাগানোর কি প্রয়োজন ছিল রে আমার বসন্ত রানী? কিছু বলবে? না না, কি আর বলবো, সাবধানে, শাড়ি সামলে যাস। নমিতা মাথা নেড়ে সম্মতি জানালো। একটু দূরে এগোতেই পিছু ডাকলো কুষাণ। শোন। নমিতা পিছন ফিরে ইশারায় বলল। কি? প্রচন্ড ঘাবড়ে গেছে কুষাণ। এলোমেলো একতরফা অনুভূতির বেসামাল রূপ সামলে রাখা অসম্ভব ঠেকছে। মুগ্ধ চোখে বারবার দেখেও তৃপ্তি হচ্ছে না। হৃদয় চাইছে অন্য কিছু, মন বলছে হাজারো অব্যক্ত কথা। আবেদনময়ীর কাছে যদি পুরো আবেদনময়ীটাই আবেদন করে বসি, তাহলে কি খুব বড় অপরাধ হবে? প্রজাপতি যেন ডানা মেলে বক্ষ পিঞ্জরে ঝাপটাচ্ছে আর বলছে, যা মন বলছে তাই বলে দে। চোখে রাখিস না, চেপে রাখিস না, নয়তো পরে সুযোগ পাবি না। জিভ দিয়ে শুষ্ক ঠোঁটগুলো ভিজিয়ে নিল। ঢোক গিলেও যেন গলা ভেজানো যাচ্ছে না। প্রচন্ড নার্ভাস, সব কথা গলা অব্দি এসে দলা পাকিয়ে যাচ্ছে। এতটা নার্ভাস আগে কখনো হয়নি। কলেজের নিচতলার বারান্দায় দাঁড়িয়ে তারা। নমিতা বিরক্ত হলো। কি হলো? কিছু বললে বলো, নয় চললাম। তোকে এই লুকে কার কাছে কেমন লাগছে আমি জানি না, তবে আমার কাছে তোকে একদম পারফেক্ট লাগছে, ঠিক যেন বসন্ত রানী। এতটুকু বলেই থেমে গেল, মুখের ওপর কুলু পেটে পেছন ঘুরে হাঁটা দিল। কারণ সেই এই বেসামাল মুখ কখন না জানি ফসকে উল্টো পাল্টা কিছু বলে দেয়। নমিতা প্রশংসাটা স্বাভাবিক ভাবেই নিল, তবুও অবাক হলো। আজ এত ভালো ব্যবহার পেয়ে স্বপ্নে দেখেছে নাকি বাস্তবে বিদায় আছে। শুধু খটকা লাগলো শেষের কথাটা, বসন্ত রানী। এটা তো সাফিনের দেওয়া চিরকুটের সম্বোধন হিসেব ছিল, হয়তো কমন ব্যাপার, তাই আর মাথা ঘামালো না নমিতা। ফোনটা পেয়ে খুশি মনে চলে গেল লাবণীর কাছে। বিকেল বেলা বাড়ি ফিরেছে কুষাণ আর নমিতা। পথে পথে ঝগড়া করে এসেছে তারা। দুজন দুদিক মুখ করে বাড়িতে ঢুকলো। চৌকাঠ পেরোতেই শুনতে পেল নমিতার মায়ের কিছু আহাজারি।
নিকি রে, তুই প্রেম করার জন্য আর ছেলে পেলি না, শেষমেশ ওই বাড়ির বউই হতে হলো তোকে। ভবিষ্যতে তোর কি হবে একটাবার ভেবে দেখেছিস? বলে উঠোনের মধ্যে বসে বসে কাঁদছে। মায়ের মুখ থেকে কথাগুলো শুনতে পেয়ে এক ধরনের উত্তেজনা কাজ করছে নমিতার মনে। উদ্বিগ্ন মনে বারংবার প্রশ্ন ঝুরছে, কোন বাড়ির বউ হলো তার বোন, যার জন্য তার মায়ের এত আহাজারি? কুষাণ বুদ্ধি করে কাউকে কিছু জিজ্ঞাসা না করে সোজা রাহেলা বানুর কাছে গেল। পেছন পেছন নমিতাও গেল। কৌতুকপূর্ণ কণ্ঠে বলল, নিকিতা কার সঙ্গে পালিয়েছে দাদু? আই মিন, কাকিমা কোন বাড়ির কথা বলছে? কাম তো ঘটাইয়া ফালাইছে এই মাইয়া। আগেই কইছিলাম মাইয়া ডাঙর হইছে, বিয়া দিয়া দে। অহন যে আকামটা ঘটাইছে সামলানো যাইতো না। আমার আপু কি আকাম করেছে দাদু? কোন আকাম করার বাকি রাখছে? আফসানার বড় পোলা ওই যে রাজশাহী না কই পড়াশোনা করে, তোর বোন ওর লগে পালাইয়া বিয়া করছে। ফিরোজের ভাড়া বাড়িতে নাকি থাকছে এই কয়দিন, তাই কেউ জানতে পারছে না। আইজি নাকি সকালবেলা নিকি আর ফিরোজ সরাসরি আফসানার বাড়িতে আইয়া উঠছে। এবার বুঝ তোর বোন কি আকামটা করছে। নমিতা অস্পষ্ট স্বরে বলল। ইন্নালিল্লাহ। পুকুর পাড়ের সিঁড়িতে বসে আছে নমিতা। সন্ধ্যা পেরিয়ে সময় ঠিক 7টা। পুকুর পাড়ের বড় আম গাছটার পাতা ফাঁক গলে জ্যোৎস্না রাতে চাঁদের আলো পুকুরের পানিতে পড়ছে। গালে হাত রেখে বসে দেখছে নমিতা। বাড়ির পরিবেশ এখন গরম, তাই বাড়ির পাশে তাদের যে পুকুরটি আছে ওখানে ঠাঁই নিয়েছে। তাকে দেখলেই যেন সবার মেজাজ আরো চড়ে যাচ্ছে। তাই সবার চোখে আড়াল হতে সে এখানে অন্য সময় রাতের বেলা এখানে আসতে ভয় পায়। আজ ভয় তো দূর, শান্তি লাগছে। ফোন না থাকায় যোগাযোগও করতে পারছে না সাফিনের সাথে, কোনো উপায়ও খুঁজে পাচ্ছে না। বাড়িতে সে আর তার বাবা ব্যতীত কারো ফোন নেই। এখন অবশ্য কুষাণের ফোন আছে, কিন্তু এত বড় রিস্ক নেওয়া ঠিক হবে না। কুষাণ বুঝে যেতে পারে তার কীর্তিকলাপ। সব মিলিয়ে উদাসী মনে পুকুরের পানিতে তাকিয়ে আছে। অকস্মাৎ মাথায় চাটি মারল কেউ একজন। ব্যথায় অস্ফুট স্বরে আহ উচ্চারণ করলো নমিতা। ভ্রুজোড়ায় মাঝে বিরক্তির ভাঁজ ফুটিয়ে নমিতা পেছন ফিরে তাকালো। যদিও কুষাণের একটু আধটু মারের ঘটনা তার কাছে বিরল, তবুও রাগ দেখিয়ে বলল, মারলে কেন? আমার কি ব্যথা লাগে না? কুষাণ নমিতার সাথে সিঁড়িতে বসে পড়ল। চাপা হেসে বলল, ইচ্ছে হলো তাই মারলাম। তোর ব্যথা লাগলে আমি কি করতে পারি? ইচ্ছে হলে মারতে হবে? তোর বোন লাইনে আছে, ধর কথা বল। ঝগড়া করার জন্য পরে অনেক টাইম পাবি। ফোনটা বাড়িয়ে ধরল নমিতার দিকে। কোনা দৃষ্টিতে কুষাণের মুখটা দেখে ত্রস্ত হাতে ফোনটা নিয়ে নিল। ছটফটে গলায় বলল, আপু, কেমন আছো তুমি? কোথায় ছিলে এতদিন? আমাকে না বলে এত বড় একটা কাণ্ড ঘটাতে পারলে? কার সাথে গিয়েছিলে এটাও তো বলতে পারতে। জানো কত টেনশনে ছিলাম। মা বাবার কথা একবার ভাবলে না? একটা বার আমাকে ফোন তো করে জানাতে পারতে ঠিক আছো কি না। আরে আরে, থাম নিমো, শ্বাস নে, সব বলছি। এত প্রশ্ন একসাথে করলে আমি কোনটা রেখে কোনটার উত্তর দেবো বলতো? চঞ্চল নমিতা তবুও থেমে গেল না। খারাপ কিছুর আশঙ্কায় চুপসে গেল মুখ মুখ চিন্তাযুক্ত গলায় আবারও প্রশ্ন করলো, আগে বলো, তুমি এখন ঠিক আছো? ফুপি তোমার সাথে কি কি করেছে? কি আর করবে, ওনার দৌড়, আমাকে কালো বলে আখ্যায়িত করা, আর কিছু কটু কথা শোনানো। গায়ে হাত তুলতে চেয়েছিল, কিন্তু তার ছেলের জন্য পারেনি। আমাকে কিছু করতে না পেরে নিজের ছেলের উপর জেদ ধরল সারাদিন। বাড়িতেও ফোন করে মা বাবাকে কথা শুনিয়েছে। এটা মানতে কষ্ট হচ্ছে রে। আমার জন্য মা বাবার এত অপদস্থ হতে হলো, অপমান সহ্য করতে হলো। বাবা নিশ্চয়ই খুব ক্ষেপে আছে, তাই না? চিন্তা ছেড়ে প্রফুল্ল চিত্তে বোনের সঙ্গে কথা বলতে শুরু করলো। খেপে যাওয়ারই কথা। তুমি শুধু রাগটাই দেখলে, তিনি যে কত কষ্ট পেলেন সেটা দেখলে না? ফোনের ওপাশ থেকে নিকিতার গলাটা কেমন ভেজা ভেজা শোনালো। সবই বুঝতে পারছি রে, কিন্তু তখন ভালোবাসাটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, এখনও আছে। বাবাকে আজ না হোক কাল ম্যানেজ করতে পারবো, কিন্তু ফিরোজকে তো হারালে আর পাবো না। ভেবে দেখ, আমার সোনা বোন, আমার বাবা আর ফুপু জীবনেও আমাদের সম্পর্ক মেনে নিতেন না, বিয়ের প্রস্তাবও প্রত্যাখ্যান করে দিতেন। তাছাড়া এসব জানার পর ওনারা আরও সতর্ক হয়ে যেতেন, আমাদের যোগাযোগ করার কোনো পন্থা খোলা রাখতো না।
আমাকে জোর জবরদস্তি করে হলেও অন্য বাড়ি পাঠিয়ে দিলে কেমন হতো একটাবার ভাব। নমিতা বুঝদার মানুষের মতো সহমত পোষণ করলো। যদিও তার বোনের বিয়েতে আনন্দ ফুর্তি করার ভীষণ ইচ্ছে ছিল, একটা আচমকা মোড় নেওয়ায় তা বিসর্জন দিতে হলো। পঙ্কিল দৃষ্টিতে পুকুরের পানি দেখছে কুষাণ, ভাবছে গভীর কিছু। কানে বাজছে পাশে বসা সপ্তদশীর কোমল রিনরিনে সুর, শুনতে পাচ্ছে ফোনের অপর পাশ থেকে আসা কথাগুলো। নমিতার হঠাৎ আর একটা প্রশ্ন মাথায় আসলো, চেপে রাখলো না, জানিয়েই দিল। আচ্ছা আপু, ফুপুর তেজ সম্পর্কে আমরা সবাই জানি। ফিরোজ ভাই নিজে জায়গায় শক্ত না থাকলে এতক্ষণে তোমাকে বাড়ি পাঠিয়ে দিত। কিন্তু ফুপা তোমাদের মেনে নিয়েছে, নাকি ফুপির মতো উনিও তোমাকে অপমান করছেন? আমার শ্বশুর বাবা অনেক ভালো বুঝলি, আর তোর ভাই পূর্বেই জানিয়ে রেখেছিল, তাই বাবা আমাদের কোনো কথা ছাড়াই মেনে নিয়েছেন। ফিরোজ তার মায়ের কথা একটুও মেনে চলে, নিজের মর্জি মতো চলে, তা তো আগে থেকে জানিসই। আমার উপর দিয়ে কয়েকদিন ঝড় যাবে, তবুও চিন্তা করিস না। এখানে সব ঠিকঠাক না করে আমি বাড়ি ফিরছি না। দরকার পড়লে আফসানা বেগমের সংসারে থাকবো না। এমনিতেও তোর ভাইয়া বলেছে চাকরিটা হয়ে যাবার পর আমরা আলাদা বাসায় থাকবো। খুব বেশি দেরি নেই, একটা মাত্রই ছেলে ওনাদের, নামে নিয়ে কোথায় যাবে। নমিতা মনে মনে গর্ববোধ করলো, তার বোন সবার সামনে চঞ্চলতা না দেখালেও মনে মনে সেও একজন শক্ত ধাঁচের আত্মবিশ্বাসী প্রবল জেদি মানুষ। এটা ভেবে আনন্দ হচ্ছে। সে তো ভেবেছিল ভয়ে জড়ীভূত হয়ে এতক্ষণে কেঁদে হাঁটু ফুলাবে। আপু, আমি তো তোমায় চিনতেই পারছি না। ভালোবেসে তোমার এত পরিবর্তন আমি বিশ্বাস করতে পারছি না। তবে তোমার চিন্তা ভাবনাটা একদম আমার মনের মতন হয়েছে। আফসানা বেগমের তেজ কেমন আমিও দেখি। চালিয়ে যাও আপু, আমি আড়ালে অলওয়েজ তোমার পেছনে পেছনে আছি। বলে ঠোঁট টিপে হাসলো নমিতা। নিকিতার ডাক পড়েছে তাই কল কেটে দিল। ফুরফুরা মনে ফোনটা ফেরত দিল কুষাণকে। এতক্ষণ লক্ষ্য করেনি, তবে এবার চোখ পড়ায় দেখলো কুষাণ এক ভ্রু উঁচু করে সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে আছে। অপেক্ষা না করিয়েই সন্দেহজনক বাক্যটা বলেই দিল। চালিয়ে যাও আপু, আমি অলওয়েজ তোমার পেছনে পেছনে আছি বলতে কি বুঝিয়েছিস? তুইও কি নিকির মতো পালানোর ফোন দিয়ে যাচ্ছিস? জিহ্বায় দাঁত বসালো নমিতা। বোনের সাথে ফাজলামো করতে গিয়ে ভুলে গেছিল তার সঙ্গে একজন ধুরন্ধর চালাক ঘরোয়া গোয়েন্দা বসে আছে, যে সবসময় সাধারণ কথার মাঝে সূক্ষ্ম মিনিং খুঁজে সন্দেহ সৃষ্টি করবে। এবার কি বলবে ভেবে একটু ঘাবড়ালো, তবুও বুঝতে দিল না। দুষ্টুমির আশ্রয় নিয়ে বলল। পালাবো তো। কুষাণ যেন মুহূর্তেই অন্যরকম হয়ে গেল। কড়া চাহনি নিক্ষেপ করে কঠিন গলায় বলল। কার সাথে পালাবি? তোমার সাথে পালাবো। কেন পালাবে না আমার সাথে? আজ ফাগুনি পূর্ণিমা রাতে চলো পালায়ে যাই। বলা মাত্রই খিলখিল করে হেসে উঠল সে নিজেই। ত্রস্ত হাতে মুখ চেপে হাসি থামানোর চেষ্টা করলো, কিন্তু বৃথা গেল। তার চেষ্টা, হাসি তো থামছেই না, ক্রমান্বয়ে আরো বেড়েই চলেছে। হতবিহ্বল হয়ে গেল কুষাণ। পুরুষ্ট ঠোঁট দুটো ফাঁক হয়ে হতভম্ব দৃষ্টিতে হাসি মাখানো মুখ অবলোকনে ব্যস্ত। ঠোঁট নাড়িয়ে কিছু বলতে নেবে তৎক্ষণাৎ নমিতা উঠে দাঁড়ালো, হকচকিয়ে বলল। না না, আমি এখন আর তোমার হাতে থাপ্পড় খেতে চাই না। একটু দুষ্টমি করেছি, সিরিয়াসলি নিও না। যদিও জানি তুমি আমার দুষ্টমি বুঝতে পারো, আর করব না এমন দুষ্টমি। আমি চললাম। গা বাঁচাতে দৌড়ে বাড়ির ভিতর প্রবেশ করলো নমিতা। বড় ভাইয়ের সাথে অমন মাত্রাহীন দুষ্টুমি করা কি চারটিখানি ব্যাপার? কথায় কথায় ফুঁসে ওঠা ব্যক্তি যদি তার উপর দয়া করে ক্ষমা করে দেয় তাহলেই বাঁচা। এদিকে কুষাণ এক মুহূর্তে কি প্রতিক্রিয়া দেখাবে তা বুঝতে পারল না। মস্তিষ্কে যেন থমকে গেছে। গভীর আদলে পুকুর পাড়ের সিঁড়িতেই বসে আছে। খানিক বাদে একা একাই শুধালো। কিন্তু আমি তো সিরিয়াসলি নিয়ে নিয়েছি। সকাল সকাল নিকিতাকে হাসি মুখে দেখে গা ছমছম করে উঠল আফসানার। দেখা মাত্র ঠোঁট দুটো বেঁকিয়ে ফেলল। ছেলের জন্য কিচ্ছু করতে পারছে না তিনি। ওদিকে নিকিতার বাবাও জানিয়ে দিয়েছে ওনার একটাই মেয়ে, কেউ যেন অন্য কারো মেয়ের নাম নিয়ে তাকে ফোন করে চুল পরিমাণও বিরক্ত না করে। ওনার কথায় স্পষ্ট বোঝা গেছে যে নিকিতার বিষয়ে একটা শব্দও কানে তুলতে চান না তিনি। শ্যামবর্ণের নিকিতা একটা আকাশি রঙের শাড়ি পরেছে। এতটাও কালো সে নয়, তবুও ফর্সা মানুষরা এক শব্দে তাকে কালো বলে দেয়।
তার ডাগর ডাগর মায়াবী মুখের মায়া পড়েছিল ফিরোজ, সেই সাথে প্রণয়ের সূচনা। আজ তাদের প্রণয়ের পূর্ণতা পেয়েছে। চায়ের কাপটা নিকিতা আফসানার মুখের সামনে বাড়িয়ে ধরল। কুচুটে স্বভাবের আফসানা সাথে সাথে বলে দিলেন, তোর কাছে চা চেয়েছি, আমার রান্নাঘরে পা রেখেছিস কার কাছে পারমিশন নিয়ে? ও মা, রান্নাঘরে পা রাখতে আবার পারমিশন নিতে যাব কেন? ওটা তো আমার, ওটা তো এখন আমারও রান্নাঘর। পাশ থেকে ফাইজা বলল। কথাটা বলার পরক চোখে পড়ল নিজের মায়ের দিকে, সাথে সাথে হাসিটুকু মিইয়ে গেল বাতাসে। তার মা তার দিকে কড়া নজরে তাকিয়েছেন। বড় বড় চোখ করে তাকানো তো ভয়ে বুকটা কেঁপে উঠল। আমতা আমতা করেই বলল, আমি নিজ থেকেই বানিয়ে দিয়েছি। ফাইজা আমাকে কিছুই বলেনি। কিছু বলার হলে আমাকে বলো ফুপু। ফাইজা আমার ছোট বোনের মতো, ওকে কিছু বলার প্রয়োজন নেই। ফাইজা, তুমি পড়তে যাও। নিকিতার কথায় যেন একটু সাহস পেল ফাইজা। তার মা হয়তো ভেবেছিল সে তার মায়ের পক্ষে থাকবে, কিন্তু একদিন এই পোলট্রি খাওয়া দেখে তার মায়ের মুখটা দেখার মতো ছিল। এখনও অদ্ভুতভাবে তাকিয়েছে তার দিকে। পা টিপে টিপে সরে যাচ্ছে সে। আফসানার কণ্ঠে ক্রোধ মিশিয়ে বললেন, তোর এসব নাটক আমি বুঝি। আমার মেয়েকে আমি ভালো করেই চিনি। তুই ষড়যন্ত্র করে ভালো রান্না করে খাইয়ে নিজের দল ভারী করতে চাচ্ছিস। ফুসলিয়ে ফাসলিয়ে সবার মন গলাতে পারলেও আমাকে গলাতে পারবি না। তোদেরকে হাড়ে হাড়ে চেনা আছে, লোভী এক একটা। আমার বয়েই গেছে তোমার মন গলানোর। তোমার ওই কংক্রিটের মন আমার মাই কখনো গলাতে পারলো না। সারাক্ষণ তোমার কথা মতো কাজ করেও দিন শেষে তোমার ডাইনিপনায় সহ্য করতে হয়েছে। সেখানে আমি কে? আশাও করি না কখনো। চাটা রেখে গেলাম, মন চাইলে খেয়ে নিও, নয়তো ফেলে দিও। কাপটা ধুয়ে রেখো। মুখের চটপটে ধুমধাম কয়েকটা কথা বলে দিয়ে চলে গেল নিকিতা। এই স্বভাবগুলো আগে নমিতার মাঝে দেখতো, আজ বোনকে অনুসরণ করে বুকে অদম্য সাহস নিয়ে বলে দিল। খুব গর্ব হচ্ছে তার, যদিও ভয়ে এখনো হৃদস্পন্দনের গতি বেড়ে গেছে। কথা গিলে ফেলার চেয়ে সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করতে বেশি শান্তি পায় যায়। এদিকে আফসানা চায়ের কাপটা সপাটে মেঝেতে ছুঁড়ে ফেলেছে, সঙ্গে সঙ্গে ভেড়ে চুরমার হয়ে গেল কাপটা। এখানেই থেমে থাকেন না, বললেন, হাতের কাছের ফুলদানিটা দশাও। ওই পড়ে থাকা কাপের মতোই করে ছাড়লেন। তোর ডান পাশের ডালটায় পাকা পাকা বড়ে আছে, জোরে নাড়া দে। কাটার জন্য গাছে উঠতে পারছি না আপু, আর তুমি কিনা আমাকে উপরে ডাল নাড়তে বলছো? পুকুর পাড়ের কাছে বড়ই গাছের নিচে ছোট সাইজের বালতি দিয়ে দাঁড়িয়ে আছে নৌমিতা। তার ছোট ভাই নিলয়কে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে জোর করে ঘুম থেকে টেনে এনে বড়ই গাছে ওঠাচ্ছে। নিলয় এবার ক্লাস 6-এ পড়াশোনা করছে। গাছ ভর্তি পাকা সুস্বাদু বড়ইগুলো দেখে নৌমিতা আর ভর্তা খাওয়ার লোভ সামলাতে পারলো না। আপু, রোদে আমার গা পুড়ে গেল, আমি আর পারবো না, নেমে পড়লাম। তোমার টাকা তুমি রাখো। বলেই নিলয় নেমে পড়তে লাগলো। নৌমিতা আশাহত হলো। বারবার আকুতি মিনতি করার পরও নিলয়ের মন গলল না, বেচারা নেমেই গেল। এই দুর্ধর্ষ রোদের অসহ্য তাপমাত্রায় কুষাণ পুকুর পাড়ের এদিক দিয়ে আসছে। দেখে বোঝা যাচ্ছে অনেকক্ষণ যাবৎ রোদে ছিল। ঘামে চিপচিপে শার্টটা লেগে আছে শরীরের সাথে। সুন্দর মুখশ্রী লাল টকটকে গাছগাছালির ছায়াযুক্ত স্থানে দাঁড়ালো সে। নিলয় যেই কয়টা বড়ই পেরেছে সেগুলো মুখ ফিরিয়ে মাটি থেকে বালতিতে তুলতে লাগলো নৌমিতা। বালতির এক কোণাও ভরেনি এতে। ভীষণ মন খারাপ নিয়ে বারবার গাছের দিকে তাকাচ্ছে। নমিতার অমন হাবভাব দেখে কুষাণ মনে মনে বলল, সপ্তাদশীর এই ভর দুপুরে মন খারাপের কারণটা কি খুব গভীর কিছু? ঠোঁট কামড়ে আশেপাশে চোখ ঘুরালো। হাতের তালু চুলকাতে চুলকাতে নমিতার কাছে গেল। শীতল ঘোর লাগা অন্যরকম চাহনিতে নমিতার বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে শান্ত স্বরে শুধালো, বড়ই পেরে দেবো, খাবি? কৃষ্ণাভ চোখের তারার তারার যেন মুহূর্তে আলো ঝলকালো। উদ্গ্রীব হলো সপ্তদশীর মন। তুমি সত্যি গাছে উঠবে? তুমি গাছে উঠতে পারো? জীবনে কখনো উঠেছিলে? কুষাণ বাঁকা হেসে শার্টের কলারটা হাত দিয়ে ঠিক করে নিল। এমন একটা ভাব করলো যেন গাছে ওঠা তার জন্য কোনো ব্যাপারই না। পা বাড়ালেই গাছের মগডালে পৌঁছে যাবে। তোর ডাউট আছে? দাঁড়া, এক্ষুনি দূর করে দিচ্ছি। কুষাণের কাছে অসম্ভব বলে কিচ্ছু নেই। তাই নাকি? তাহলে পুকুরের সবটা পানি খেয়ে দেখাও। অযৌক্তিক, অবান্তর,
অদ্ভুত কথা শ্রবণ হতেই তীক্ষ্ণ দৃষ্টি তাক করলো নৌমিতার দিকে। কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। এমন কথা আদৌ কেউ কাউকে বলতে পারে বলে তার ধারণা নেই। এদিকে নৌমিতা ঠোঁট কামড়ে হাসছে। আকস্মিক মুখের নমনীয় ভাবটা মিলিয়ে গেল কুষাণের। রোদে মেজাজ এমনিতেই চড়ে আছে। প্রশালী মোটা হাতের আঙুলগুলো দিয়ে নৌমিতার মুখ চেপে ধরলো। শক্ত করে চেপে ধরায় দাঁতের সাথে লেগে প্রচণ্ড ব্যথায় ছটপট করছে। নমিতার হাত অজান্তেই কুষাণের হাত সরাতে ব্যস্ত হয়ে উঠল। কুষাণের দাম্ভিক স্বর। আরও বলবি এমন লজিকহীন ফালতু কথা? অস্পষ্ট শোনা গেল নমিতার কথাগুলো। আর করব না, প্লিজ ছেড়ে দাও। কুষাণ তার হাত আলগা করলো। নমিতার তার কোমল হাত জোড়া গালে বোলাতে বোলাতে ছলছল নেত্রে দেখলো অমন নিষ্ঠুর পুরুষটিকে। অভিমানী কণ্ঠে শুধালো, খাবো না বড়ই, নিজের পেরে নিজেই খাও, হাতি একটা। নিজের জেদ রক্ষা করতে চলে যেতে প্রস্তুত হলো। দু কদম ফেলতে না ফেলতেই চিকন হাতটা মুঠোবন্দি করে নিল নিকটস্থ পুরুষটি। ওই সৌবিষ্ঠ পুরুষের নেত্রপল্লবের নিপুণতা সমুদ্রের ন্যায় অতল, গভীর তবুও নিরেট স্বরে আদেশ স্বরূপ বলল, কোথাও যাবি না যতক্ষণ পর্যন্ত না আমি বড়ই গাছ থেকে নামছি। আমার কথা অমান্য করলে আমি কিন্তু কাউকে মানবো না। পরে কেঁদে কেটে পুকুর বানালেও রেহাই পাবি না। ডোন্ট ফরগেট ইট। আবহাওয়া যেন রূপ বদলে শেষ নেই। কিছুক্ষণ আগে যেখানে ছায়াবিহীন স্থানে দাঁড়ালো দুষ্কর ছিল, এখন প্রকৃতির তীব্র বাতাসের শীতলতায় নীরবে নিভৃত প্রশমিত করছে হৃদয়। নমিতাদের বাড়িটি মূলত পুরোনো আমলের বাড়ি মতো তৈরি। বড় বড় পিলারের কারুকার্যে এক অন্যরকম সৌন্দর্য নিহিত। একতলা বিশিষ্ট হয়, বিশাল একটি ছাদ রয়েছে। ছোট বালতি ভর্তি বড়ই নিয়ে হেঁটে বাড়িতে ঢুকছে নমিতা। কাঙ্ক্ষিত জিনিস হাতে পাওয়ায় কিশোরী নাবিকহীন মন নুপুর পায়ে ঝনঝন আওয়াজ তুলে আনন্দ ছড়াচ্ছে। সেই শব্দ মনোযোগ আকর্ষণ করছে বারান্দার কিনারে ছোট ছোট মাছ কাটতে থাকা কাজের মেয়ে মালার। মুখ তুলে দেখানো নৌমিতাকে। ফ্যাকাশে মুখে হাসি ফুটল নিমেষেই। নৌমিতা মালার পাশে বসলো। বড়ই ভর্তি বালতিটা মেঝেতে রেখে মালার সাথে হাত লাগালো। অতি উচ্ছ্বাসের সঙ্গে অম্লান স্বরে বলল, মাছ কাটা শেষ করেই বড়ই ভর্তা বানাবো। জানো, আজ কুষাণ ভাইয়া না অনেকগুলো বড়ই পেরে দিয়েছে। কই দেখি তো। উকি দিয়ে বড়ইগুলো দেখলো মালা। ওমা, আসলেই তো অনেক বড়ই। জানো আপা, পাকা বড়ইগুলো দেখি প্রতিদিন। তোমার ভাইয়ারে কত তোষামদ্দি করেছি, কিন্তু বান্দা একটা চুলও লড়ে না। ওর কথা বাদ দাও তো মালা আপা, দিন দিন একটা বেয়াদবে পরিণত হচ্ছে। তবু দেখেছো বাড়ির সবাই কিভাবে মাথায় তুলে রাখে। নিলয় হওয়ার পর আমাদের দুই বোনের এত কদর নেই, সব আদর ও একা পায়। গম্ভীর কঠোর স্বরে বেদনা মিশ্রিত গলায় চাপা কষ্টের একটু বহিঃপ্রকাশ করলো নাজিম তরফদার। বাড়িতে ঢুকেই নমিতার কথা শুনেছেন তিনি। অনেক লোকজন পথে ঘাটে দাঁত কপাটি বের করে জিজ্ঞাসা করে বসে বড় মেয়ের কথা। জানার পরও ইচ্ছে করে লজ্জা পাইয়ে দিতে আবারও জিজ্ঞাসা করে ওরা। বিপরীতে থাকা মানুষটির মাথা নিচু করে শুনে যাওয়া ছাড়া কিছুই করার থাকে না। নাজিম তরফদার দাঁড়ালেন না, বড় বড় কদম ফেলে ঘরে চলে গেলেন। নমিতা তার বাবার কণ্ঠস্বর পেয়ে ঘাড় কাত করে একবার তাকালো ওই ক্লান্তিমাখা নিষ্প্রভ মুখের দিকে। সেই দৃষ্টি 1 মিনিটের বেশি স্থায়ী হয়নি। মাথা নত করে ম্লান মুখভঙ্গিতে শুধু শুনে গেছে কথাগুলো। বাবার এই কঠোর কথার পেছনে লুকিয়ে আছে এক বুক চাপা কষ্ট, পাহাড় সম বেদনা, ক্ষতবিক্ষত অন্তর, জনসমক্ষে অপমান অপদস্থ হওয়ার কাহিনী। সন্তানের এরূপ আচরণ মা বাবাকে যে কতটা পীড়া দেয় তা কেবল মা বাবাই অনুভব করতে পারে। পুরুষ মানুষের চোখে কান্না শোভা পায় না, তাই তো তিনি এখনো এত কঠোর। হাত দুটো নিশ্চল হয়ে তাকিয়ে রইল সম্মুখে। বুকটা মোচড় দিয়ে উঠল নমিতার। গাল বেয়ে টপ টপ করে পানি বিন্দু বিন্দু অশ্রুকণা। তড়িঘড়ি করে গোসলখানায় ঢুকে শার্ট খুলে ফেললো কুষাণ। পরশদীপ্ত দেহে এলোমেলোভাবে হাত বুলাতে লাগলো সে। পেশিবহুল বাহুর চামড়া লাল হয়ে আছে। কাটার আঁচড়ে আর পিঁপড়ার কামড়ে বুকেও অসংখ্য ছোট ছোট দাগ। সেগুলো লাল পিঁপড়ের উপহার। বড়ই গাছে ওঠার সময় কাটার আঘাত তো পেয়েছেই, সঙ্গে ছিল পিঁপড়ের আদরও। ক্ষতগুলো যেন দপদপ করে জ্বলছে, কিন্তু কুষাণ দাঁতে দাঁত চেপে সহ্য করে নিচ্ছে। ঝর্ণার নিচে চোখ বুজে দাঁড়িয়ে থাকলো সে। শরীরে পানি পড়ায় শীতল অনুভূতি খানিকটা প্রশান্তি দিচ্ছে। মনে মনে আওড়ালো,
কিছু একটা ভেবে আনমনে হাসলো কুষাণ। ধীরে ধীরে কমে যাচ্ছে বাহ্যিক যন্ত্রণাটুকু। হৃদয়ে উদয় হলো এক ধরনের মিষ্টি প্রশান্তিদায়ক অনুভূতি। রান্নাঘরে প্রবেশ করলো নমিতা। মলিন স্বরে তার মাকে বলল, খিদে পেয়েছে মা, ভাত দাও।